আমাদের যুব দলের নয়ন ভাইয়ের একটা ভাষণ শোনার পরে আমার নিজেরও অনেক কষ্ট লাগছে। যে নয়ন ভাই যে কথাটা বলছে আসলে এটা রাইট কোশ্চেন ছিল। আসলেই তেগিরা বেঈমান নয়, অভিমানী হয়, এটাই বাস্তব। হাইব্রিডের ভিড়ে তেগি বিএনপির ধামাচাপা পড়ে যাচ্ছে, এটাই বাস্তব। আমরা যখন দীর্ঘ 18টা বছর আমি শাহিনুর আন্দোলন সংগ্রাম করলাম, জিয়া পরিবারের দলটার সাথে আমি জড়িত ছিলাম, তখন এই নয়ন ভাই কারাগারে ছিল, এই বিএনপির দূর সময় হাল ধরছিল। আজকে সেই নয়ন ভাইয়ের কথা শোনার পরে আমার নিজের কাছে অনেক কষ্ট লাগছে। আমি যখন কেন্দ্রীয় প্রোগ্রামগুলো করছিলাম, বিভাগীয় প্রোগ্রাম করছিলাম, আমাদের এসাক সরকার ভাই, তার সাথে প্রতিনিয়ত আমার দেখা হইতো। সেই তেগি বিএনপি গুলা অভিমান করে ঘরে চলে গেছে হাইব্রিডের বিএনপিদের কারণে। এই কথাগুলা শোনার পরে খুবই কষ্ট লাগে এই বুকের ভিতরে। আমি শাহিনুর দেখছি, নারায়ণগঞ্জ জেলার মেয়ে হিসাবে রূপগঞ্জ থানায় আমার বাড়ি। এই নয়ন ভাইয়ের আন্দোলন সংগ্রাম, এসাক সরকার ভাইয়ের আন্দোলন সংগ্রাম, তাদের সাথে অংশগ্রহণ করছি আমি শাহিনুর। বিএনপির দূর সময়ে বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা শহরকে বাঁচায় রাখতে বলছিল এখন বর্তমান বাংলাদেশের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান। তখন ছিল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বারবার ডাক দিয়ে বলছিল ওয়ার্ড থেকে ইউনিয়ন, কি ইউনিয়ন থেকে থানা, কি জেলা, কে নির্দেশনা দিবে ওইটার আশা আপনারা কেউ করবেন না। আপনারাই বাংলাদেশের বর্তমান নেতা, আপনারাই কর্মী। বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা শহরটাকে বাঁচায় রাখেন। এই তেগি বিএনপিরাই বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা শহরটা বাঁচায় রাখছিল জনাব তারেক রহমানের নির্দেশনায়। আজকে সেই তেগি বিএনপি গুলো কোথায়? আমি যখন শুনছি এসাক সরকার ভাই নিজ সম্মিলন করে নিজের রাগে ক্ষোভে ঘরে চলে গেছে, নিজের কাছে মনে হয়েছে খুব লজ্জাজনক ঘটনা। নয়ন ভাইয়ের কথা শোনার পরে আমার কাছে মনে হয়েছে খুব লজ্জাজনক ঘটনা। মাগুরা 2 আসনের কৃতি সন্তান এই নয়ন ভাই, তার অপরাধ কি? কাজী কামালের উনি সাপোর্ট ছিল এবং নিতাই রায় দাদাকে মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু নিতাই রায় দাদার তো তারা কাজ করছে, নিতাই রায় দাদা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, কিন্তু বিএনপির প্রতি এত ক্ষোভ কেন? যারা আন্দোলন সংগ্রাম করছে, যারা মাঠ পর্যায়ে ছিল, আজকে সেই বিএনপি গুলো কোথায়? যে ঈদের নামাজের মধ্যেও কিন্তু ইসরায়েল আক্রমণ করেছে, মানে ওদের অন্য ধর্মের প্রতি কতটা শ্রদ্ধা এ দিয়ে তারা বোঝা যায়। আল আকসা মসজিদ, যেটাকে সবাই সম্মান করে, মুসলিম থেকে মুসলমান থেকে শুরু করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবারই একটা শ্রদ্ধার জায়গা এটা। এবং আল আকসা মসজিদে গতকালকে আপনারা দেখেছেন যে সেখানেও হামলা হয়েছে। এবং আজকে যদিও হামলা হয়নি, কিন্তু এই যে ইরানের এরকম বিধ্বস্ত অবস্থায় তাদের শীর্ষ নেতাদেরকে হত্যা করা হয়েছে। গত রাতেও তাদের ওইখানে তেহরানের অনেক অঞ্চলে এবং আশেপাশে আরো অনেক অঞ্চলে হামলা করা হয়েছে, কিন্তু সেইটার মধ্যেও হাজার হাজার মানুষ আজকে বাহিরে, যেহেতু মসজিদের ভিতরে জায়গা হয়নি, তাদের যে বিখ্যাত মসজিদ, বাহিরে নামাজ পড়েছে, সেরকম ইতিহাস। তারা কোনো কিছুতেই ভয় পায় না। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বোমা পড়ছে, সেইখানে তারা দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে, আল্লাহু আকবর বলে স্লোগান দিচ্ছে। তারা এতটাই প্রস্তুত এবং তারা মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত ইরানিরা, এবং তারা এই যুদ্ধের জন্যও প্রস্তুত বহু বছর থেকে। তো সেখানে সেই ইরানিদেরকে কিভাবে মোকাবেলা করবে এটাতেই হিমশিম খাচ্ছে। এখন সমস্ত কৌশল তাদের পরাস্ত হচ্ছে, ইসরায়েলের এবং যুক্তরাষ্ট্রের সমস্ত কৌশল একে একে পরাস্ত হচ্ছে। কিভাবে এখন এটা মোকাবেলা করবে, নাকি পিছু হটে আসবে, নাকি সমঝোতা করবে, সেটা নিয়ে 3 সপ্তাহ ধরে বহু আলোচনা, কিন্তু সেই আলোচনায় কোনো সমাধানে এসে পৌঁছাচ্ছে না। হিমশিম খাচ্ছে আসলে মার্কিন প্রশাসন, এবং অনেকেই প্রকাশ্যে এক ধরনের
বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন ডোনাল্ড ট্রাম্পের উপরে। যদিও মার্ক রুবিও, হেক্সেদের মতো মন্ত্রীরা তাকে সাড়া দিচ্ছে, তার সাথে তার মতো করে হুমকি দিচ্ছে বিভিন্ন দেশকে তাদের সাথে একসাথে হওয়ার জন্য। কিন্তু আমরা দেখেছি যে ম্যাক্সিমাম যারা বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচিত তারা কিন্তু বুঝে গেছে যে এই যুদ্ধ হচ্ছে ইসরায়েলের যুদ্ধ, তারা কেন এই যুদ্ধতে জড়াবে। মানে বোকার মতো ট্রাম্প জড়িয়েছে, ট্রাম্প একটা ফাঁদে পড়ে গেছে, এখন বের হয়ে আসারও চেষ্টা করছে, কিন্তু বের হয়ে আসার পথ নেই, সমস্ত পথ বন্ধ। তো সেখানে একটা রাস্তা খোঁজার চেষ্টা করছে, কিন্তু সেখানে বন্ধু রাষ্ট্রগুলো তো এত বোকা না যে ইসরায়েলের জন্য তারা ঝাঁপিয়ে পড়বে ইরানের উপরে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে এই যুদ্ধটা, এবং এইটা মানে এমনভাবে ছড়িয়ে পড়ছে যে মধ্যপ্রাচ্য, আপনারা দেখেছেন যে মধ্যপ্রাচ্য কয়দিন থেকে হুমকি দিচ্ছে, তাদের এক ধরনের কৌশল হচ্ছে এবং কৌশল অবলম্বন করছে, ইয়ের সাথে কথা হচ্ছে, যে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা হচ্ছে, এবং তারা ইরানকেও হুমকি দিচ্ছে, এবং তারা আরও হুমকি দিয়েছে যে পাকিস্তানের পরমাণু ব্যবহার করবে। এখানে সৌদি আরবের যে মানে সৌদি আরব থেকে শুরু করে যে আরব দেশগুলোর প্রতি কিন্তু মানুষ অনেকটাই ক্ষিপ্ত হয়ে আছে। কিন্তু আমাদের আসলে যারা ওইখানে বসবাস করছে, আমাদের প্রবাসী ভাইরা, তারা কিন্তু শান্ত থাকা উচিত। আর তাদের এমন কোনো কিছুতে জড়ানো উচিত না। যে বাংলাদেশে যে যখন আন্দোলন হয়েছিল, তারা সেখান থেকে আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছিল, তখন কিন্তু অনেকের মামলা হয়েছে। তো সেই রকম আবেগ যাতে না হয়, সেই রকম আবেগ যেন না দেখায়, সেটা আমাদের প্রবাসী ভাইদের প্রতি আমাদের অনুরোধ থাকবে। আর আসলে ঈদটা সবার জন্যই, বিশেষ করে মধ্যপ্রাচ্যের জন্য বা যেসব দেশে মানে ইরানের জন্য খুব কঠিন অবস্থার মধ্যে পড়েছে। আশা করি যে যার যার মতো করে ঈদ উৎসবটা সেরকম উৎসবে পরিণত না হলেও মোটামুটি, যেহেতু নামাজ পড়তে হয়, একটু মিষ্টি খেতে হয় বা ভালো মন্দ খেতে হয়, সেরকম পরিবেশ নিশ্চয়ই মানে সবাই কিছু না কিছু পেয়েছে বাধা বিপত্তির মধ্যে। আমরা আশা করবো যে ঈদের দিনগুলো মানে আজকেও অনেকের ঈদের দিন, তো সবার জন্য অনেক শুভকামনা, সবাই যাতে ভালোভাবে এটা করতে পারে। আর হচ্ছে যে সবাই সাবধানে থাকবেন। আমাদের প্রবাসে যারা আছেন, মধ্যপ্রাচ্যে যারা আছেন, তাই সেই সব ভাইদের জন্য বলবো যে আপনারা সাবধানে থাকবেন, আপনারা এমন কিছুতে জড়াবেন না যাতে করে আপনাদের সমস্যা হতে পারে। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আবারও সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। মোনাজাতের মাধ্যমেই আজকে আমাদের এই অনুষ্ঠান সমাপ্ত হবে। আমরা একটি ঘোষণা দিচ্ছি, ঈদ মোবারক জানাতে চাইলে আমরা বলেন দেখছি কিছু। পিছনে অসংখ্য মুসল্লি, মাঠের বাইরে অসংখ্য মুসল্লি রয়েছেন, যারা জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই। তাদের জন্য অবহিত করছি, বাইতুল মোকাররম জাতীয় মসজিদে এখনও 3টি জামাত বাকি রয়েছে, সকাল 9টায়, সকাল 10টায় এবং সকাল 11:15টায়। আপনাদেরকে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে যারা নামাজ পান নাই, তাদেরকে জামাতে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে আজকের এই ঈদগাহে, জাতীয় ঈদগাহে